আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমাদের বাড়িতে চীনা হাঁসের গোশ আর রুটি পিঠা হবে। গোশ রেডি করা হয়ে গেছে। এখানে আবার চাউলের গুঁড়া আমরা মানে এটাকে সেদ্ধ করে ডো তৈরি করে নিচ্ছি। তো আমাদের ডোটা তৈরি করা প্রায় শেষ মুহূর্তে। এখানে কিন্তু আরও আছে, সেগুলো আমরা সবাই মিলে এখানে মানে কাজ করতেছি। কেউ রান্না করতেছি, কেউ ডো তৈরি করতেছি, মানে এভাবে ভাগ করে নিচ্ছি, কারণ এখানে অনেকগুলো পিঠা বানানো হবে। তাহলে দেখতে থাকুন এবং সাথে থাকুন আমরা কি কি করি, কি রান্না করি এবং কিভাবে পিঠাগুলো বানাই। এখানে হাঁস রান্না করার জন্য সব প্রস্তুত হচ্ছে। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখন গোশ দিয়ে দেওয়া হবে এবং এটাকে অনেকক্ষণ পর্যন্ত কষানো হবে, কেননা হাঁসের গোশ যত বেশি কষানো হয় তত বেশি খেতে ভালো লাগে। আর যে হাঁসই বলেন, চীনা হাঁস বলেন, রাজা হাঁস বলেন, পাতি হাঁস বলেন, প্রত্যেকটা হাঁসের গোশই সুন্দর করে কষালে অনেক মজা লাগে। তাছাড়া মজা লাগে না। হাঁসের গোশ একটু কষানো ঢিল থাকলে পরা সেই গোশটা খেতে ভালো লাগে না। আর এখানে জানেন 2.5 কেজি পরিমাণ গোশ আছে, কারণ চীনা হাঁসটা একটু বড় ছিল। এখন দিয়ে দেব কাঁচা তেজপাতা। কাঁচা তেজপাতা আগেও একবার আমি ব্যবহার করেছি। ফ্লেভারটা অনেক সুন্দরই আসে, মানে খারাপ আসে না। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। একটু কষানোতেই দেখেন কালারটা কেমন এসেছে। আরও কষালে কালারটা আরও ভালো আসবে। আর কিছু কিছু হাঁস আছে যেগুলো অল্প জালেই সিদ্ধ হয়ে যায়। যে হাঁসগুলোর বয়স অল্প থাকে সেই হাঁসের গোশ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর যেটা এখন একটু আমি ঢেকে দেব। আর যে হাঁস বেশি বয়স্ক থাকে সেটা গোশ সিদ্ধ হতে একটু সময় লাগে। এখন একটু নেড়ে চেড়ে দিই। দেখেন কি সুন্দর হয়েছে, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করে। আবার একটু ঢেকে দিয়ে আমি জাল দেব। এখন আবার একটু নেড়ে চেড়ে দিই। এভাবে 5 থেকে 7 মিনিট আরও কষাতে থাকবো। ফিরে এলাম 5 থেকে 7 মিনিট পর। আমি কিন্তু অফলাইনে আলু দিয়ে দিয়েছি। কষানো গোশ দেখে আমার ছেলের খেতে মন চাইল, তাই এক টুকরা আবার ওরে উঠিয়ে দেব। এক টুকরা হবে না, তার আবার আরেক টুকরা লাগবে। আমি নরম দেখে গোশ দিচ্ছি, কারণ যাতে ও খেতে পারে। এগুলো তো সম্পূর্ণই সেদ্ধ হয়নি, যেগুলো ছোট ছোট গোশ সেগুলো একটু সেদ্ধ হয়েছে। এখন আমি দিয়ে দেব ঝোলের পানি। কিছু না পেয়ে দেখেন কলস ধরে ঢেলে দিচ্ছি ঝোলের পানির জন্য। এই কড়াইটা ভরে পানি দেব, যাতে এই গোশগুলো সিদ্ধ হয় এবং আলুটাও সিদ্ধ হতে হবে তার জন্য। এবং পরিমাণ মতো আমার ঝোল রাখতে হবে, যেহেতু আমরা রুটি দিয়ে সবাই মিলে খাবো, তাই বেশি করে পানি দিয়ে দিলাম, যাতে সিদ্ধ হয়ে সব কিছু ঠিকঠাক হয়ে পরিমাণ মতো থাকে। এখন আমি এই কড়াই ধরেই গ্যাসে বসিয়ে দিয়ে আসবো, কেননা এই চুলায় আবার রুটি ভেজে নিব, এই জন্যই। এখন দেখেন আমরা রুটি বানাইতেছি। এখানে আমার যা আছে, আমি আছি, আরও মানুষ আছে, কারণ এখানে 4-5 কেজি চালের রুটি বানানো হবে। আমরা অতটা পারদর্শী না রুটি বানানোর জন্য, তার জন্য সবাইকে ডেকে ডেকে নিয়েছি। গ্রামের বাড়িতে এই একটা সুবিধা আছে, কোনো কাজ করলে পাড়ার লোক পাওয়া যায়। গ্রামের বাড়িতে আরেকটা অসুবিধা আছে, সেটা কি জানেন? কোনো কিছু করার আগেই মাছির ভন ভন এবং মাছি এত পরিমাণ জ্বালায় তা বলার মতো না। এভাবে আমরা কিন্তু অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি। আমরা রুটিগুলো একটা প্লেটে রাখছি। এপাশে আমার আম্মু রুটি ভেজে ভেজে এক নতুন পদ্ধতিতে রাখছে, মানে এভাবে রাখলে নাকি রুটি নরম থাকে। আর হটপট থাকলে তো কোনো কথাও নাই, আমাদের হটপট আছে তারপর এভাবে রাখছে। এপাশে আমি গ্যাসের চুলা থেকে তরকারিটা নামিয়ে ফেলেছি। এখানে বিদ্যুৎ নেই, তাই লাইটিংয়ের সমস্যার কারণে ভালো দেখাচ্ছে না। তারপর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।